নমস্কার। দুর্গাপুরে অবস্থিত প্রয়াস থেকে ডক্টর দীপঙ্কর সেন, অর্থোপেডিক সার্জন। প্রায়ই আমি একটা প্রশ্নের সম্মুখীন হই, পেশেন্টরা এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আমার হাতে বা পায়ে একটা অপারেশন হয়েছিল আজ থেকে বেশ কিছুদিন আগে, একটা মেটালের প্লেট লাগানো আছে, সবাই বলছে বার করে নিন, তাহলে কি করব? তো এই প্রশ্নটা, এর যে উত্তর সেটা দিতে গেলে একটু বৈজ্ঞানিক তথ্যভিত্তিক হওয়া দরকার। আসুন আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলি যে হাতে যে মেটাল প্লেট, স্ক্রু, নেল যাই থাকুক না কেন, আমাদের ভাষায় সেটাকে বলা হয় ইমপ্লান্ট, বা আমি আমার পরবর্তী যে আলোচনা তাতে ইমপ্লান্ট শব্দটাই বারে বারে মেনশন করব। প্রথমেই জানতে হবে যে এই ইমপ্লান্ট কি কি দিয়ে তৈরি। মূলত দুটো রকমের ইমপ্লান্ট আমাদের হাতে আজও রয়েছে, যেটা দীর্ঘদিন আমরা ইউজ করে এসেছি। সেটা হচ্ছে স্টেনলেস স্টিল, দেখে যে কোনো মানুষই বুঝতে পারবে। আর আমাদের মোটামুটি রিসেন্টলি গেল 10-15 বছর ধরে আমরা টাইটেনিয়ামের ইউজ করছি ইমপ্লান্ট। তা দিয়ে মেটাল বিভিন্ন রকম রঙের হতে পারে তার ম্যানুফ্যাকচারিং পদ্ধতির জন্য, কখনো কালো, কখনো সবুজ, বা কখনো নীল। তো যাই হোক না কেন, স্টিল একটা দীর্ঘদিন ধরে ইউজ করা ইমপ্লান্টের জন্য মেটাল যথেষ্ট এফেক্টিভ, যথেষ্ট মজবুত। কিন্তু ধীরে ধীরে স্টিলের কিছু কিছু প্রবলেম দেখা গেছে এবং সেইখান থেকেই এখন টাইটেনিয়াম এসছে। তো তার মানে এই নয় যে স্টিল আর একেবারে ইউজ করা যাবে না। আজও পৃথিবীর বহু অংশে বা আমাদের দেশেও অনেক জায়গাতেই স্টিলের ইমপ্লান্ট ভালোভাবে ইউজ করা হয়। টাইটেনিয়াম হচ্ছে বেশ হালকা, মানে স্টিলের চেয়ে কিছুটা হালকা, কিন্তু যথেষ্ট মজবুত। এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা খুব বায়োলজিক্যালি ফ্রেন্ডলি, মানে শরীরের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। ইন দ্য লং রান, যখন আমরা ইমপ্লান্ট বার করার প্রয়োজন পড়ে কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে, আমরা দেখি এটা হাড়ের সঙ্গে এমনভাবে জুড়ে আছে যে বার করাটা বেশ কঠিন হয়ে যায়। তো এই হচ্ছে দুটো বেসিক মেটাল যা দিয়ে ইমপ্লান্ট তৈরি হয়। এবারে আমি এর পরবর্তী জায়গাটাতে আসছি, সেটা হচ্ছে যে কখন বার করা হবে আর কখন বার করা হবে না। যদি এক কথায় বলতে বলেন তাহলে বলবো যে বিশেষ কোনো অসুবিধা না হলে অতীতে লাগানো হাড়ে ইমপ্লান্ট, সেটা প্লেট হোক, রড হোক, স্ক্রু হোক, যাই হোক, সেটা বার করার বিশেষ কোনো প্রয়োজন নেই। আমি এটা আমার বক্তব্যটা ধীরে ধীরে ক্ল্যারিফাই করছি। তো প্রথমেই বলি যে কেন বার করবেন, বার করে কি পাবেন। চিন্তা করে দেখুন, আপনি সুস্থ শরীরে ঘুরে বেড়াচ্ছেন, জাস্ট একটা সময় পেরিয়ে গেছে বলে ওই মেটালটা বার করার জন্যে আর একটা দ্বিতীয় সার্জারির দরকার, এবং সেই সার্জারিটা অনেক সময় বেশ বড় সার্জারি হতে পারে। তো সেটা কি সত্যিই কোনো প্রয়োজন আছে? এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্লেট বার করতে গিয়ে আমার হাতেও হয়েছে বা অনেক সার্জনের হাতেই হয়েছে। আমরা অপারেশনের টেবিলে আমরা দেখেছি হাড় আরেকবার ক্র্যাক করে গেছে, এবং সেক্ষেত্রে আবার একটা নতুন প্লেট লাগাতে হয়েছে, এবং সেটা একটা নিশ্চয়ই লজ্জাজনক পরিস্থিতি বাড়ির লোকের মুখোমুখি হওয়ার জন্য। তারপরে যদি বা এই প্লেট বা স্ক্রু বা নেল বার করা হলো, এরপরে যেটা হবে কি, কিছুদিনের জন্য ওই পার্টিকুলার বোনটা ওই জায়গাতে একটু দুর্বল থাকবে। সেই জন্যে সেখানে একটা অনেক সময় প্লাস্টারের প্রয়োজন, বা পেশেন্টকে বলা হয় যে আগামী 2 মাস কি 3 মাস একটু সাবধানে চলাফেরা করুন। যিনি পায়ে সম্পূর্ণ ওয়েট দিয়ে চলাফেরা করছেন তাকে হয়তো বলা হলো যে এখন ওয়েট দেবেন না। তো এই যে রেস্ট্রিকশনসগুলো নতুন করে শরীরের উপরে ইম্পোজ হলো, এর কি সত্যিই কোনো প্রয়োজন আছে? এতে কি বিশেষ কোনো উপকার সাধন হচ্ছে? উত্তরটা হচ্ছে না। আর এর চেয়েও বড় কথা হচ্ছে যে কারণে হয়তো আপনি চাইলেন প্লেটটা বা স্ক্রুটা বার করে দেওয়ার জন্যে, আপনি যেটা এক্সপেক্ট করছেন সেই ফিলিংসটা আপনি নাও পেতে পারেন ইমপ্লান্টগুলো বার করে দেওয়ার পরে। যাতে একটা হতাশার সৃষ্টি হয় যে বার করা হলো, তাতেও কিন্তু আমি বেনিফিট পেলাম না। তাই ইমপ্লান্ট বার করার ডিসিশন নেওয়ার আগে একবার নয়, দুবার নয়, 10 বার ভাববেন, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন, এবং উনি যেটা সঠিক বলে মনে করবেন সেটাই উনি আপনাকে বলবেন, এবং সেই মতোই চলবেন। এ বলল, ও বলল, পাড়ার লোকে বলল, এর সঙ্গে কিন্তু আপনার সিদ্ধান্ত মানে চেঞ্জ হওয়া উচিত নয়।
তাহলে কি ইমপ্লান্টগুলো বার করার কোনোদিনই প্রয়োজন নেই? না, এটাও পুরোপুরি ঠিক না। কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই এর প্রয়োজনীয়তা আছে। তাহলে কি সেগুলো? আসুন দেখি। ১ নম্বর হচ্ছে, যদি সেই ইমপ্লান্ট শরীরের ভেতরে লুজ হয়ে গিয়ে থাকে বা কোনোভাবে সেটা ভেঙে গিয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে অবশ্যই বার করতে হবে। কারণ তাহলে সেটা অনেক সময় শরীরের বিভিন্ন জায়গাতে খোঁচা দিয়ে সেই ভাঙা পোর্শনগুলো অনেক রকম ট্রাবলের সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ইমপ্লান্টগুলো বার করে দেওয়ার একটা ইন্ডিকেশন নিশ্চয়ই আসে। ২ হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জিটা ইমিডিয়েটলিও হতে পারে এবং দীর্ঘমেয়াদীভাবে কিছুদিন বাদে সেটাও হতে পারে। যদি কনসিস্টেন্টলি দেখা যায় যে যেখানে ইমপ্লান্টটা লাগানো হচ্ছে তার ওপরের যে স্কিন, সেইখানটাতেই বারে বারে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, সেক্ষেত্রে যতক্ষণ সেই ইমপ্লান্টটা প্রয়োজন রাখতেই হবে, ঠিক ততক্ষণই সেটা রেখে তারপরে সেটাকে সার্জারি করে বার করে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কোনো ভুল নেই। লাস্ট বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফেকশন। ইনফেকশন যদি হয়, যেটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু অর্থোপেডিক্সের ক্ষেত্রে সেটা মাঝে মধ্যে হয়ে থাকে, ইনফেকশন যদি হয় যেখানে মেটালিক ইমপ্লান্ট আছে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ইমপ্লান্ট বার করতেই হবে। কারণ ইনফেকশনের কারণ যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কিন্তু শুনলে অবাক হবেন, ওই মেটালটার গায়েই লেগে থাকে এবং যেভাবে লেগে থাকে সেটাকে বলা হয় বায়োফিল্ম, একটা আস্তরণ। এটা ডাক্তারবাবুরা যখন সেই ইমপ্লান্ট রিমুভ করেন তারা সেটা দেখতে পান এবং সেই বায়োফিল্মের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া তারা বেশ সুন্দরভাবে থাকে, কারণ সেখানে কোনো ব্লাড সাপ্লাই নেই। অতএব যতই আপনি মুখে অ্যান্টিবায়োটিক বা ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক নিন না কেন, সেই জায়গাটাতে কিন্তু অ্যান্টিবায়োটিক পৌঁছচ্ছে না এবং সেই ব্যাকটেরিয়া সেখানে বহাল তবিয়তে জীবিত থাকছে। অতএব ইনফেকশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বলা যায় যে ইমপ্লান্টটা বার করাটা অবশ্যই প্রয়োজন। এবারে একটা এখানে ছোট্ট সাইড প্রশ্ন আসে যে হাড় জোড়া হয়েছে ইমপ্লান্ট দিয়ে, হাড়টা কিন্তু এখনো জোড়েনি, তাহলে ইমপ্লান্টটা কি বার করে দেব? এখানে উত্তরটা খুব কনফিউজিং বা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে। ইনফেকশন থাকলেও হাড় কিন্তু জুড়বে যদি ফিক্সেশনটা স্টেবল থাকে। ফিক্সেশনটা যদি স্টেবল না হয় তাহলে কিন্তু সেই ইমপ্লান্টটা বার করে দেওয়াটাই শ্রেয়। তো যাই হোক, এটা যথেষ্ট জটিল ডিসিশন। এইরকম পরিস্থিতি হলে একদম ডাক্তারবাবুরা যেটা ঠিক মনে করবেন এক্স্যাক্টলি সেইভাবেই চলুন। অলওয়েজ মনে রাখবেন যে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ শরীরে বিভিন্ন রকমের ইমপ্লান্ট, সেটা প্লেট হোক, স্ক্রু হোক, হিপ রিপ্লেসমেন্ট হোক, নি রিপ্লেসমেন্ট হোক, তারা সেগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কোনো অসুবিধে হচ্ছে না। অতএব আবার বারবার বলছি, যদি কোনো অসুবিধা না থাকে, জাস্ট বিনা কারণে ইমপ্লান্ট বার করার জন্য এগিয়ে আসবেন না। এবারে আসি কিছু বিশেষ সিচুয়েশন নিয়ে, যেগুলো পেশেন্টরা প্রায় জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, যখন এয়ারপোর্টে বা বিভিন্ন মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে পাস করছি, আমাদের সেখানে কি ওই ইমপ্লান্টের জন্য কোনো কাগজ বা ছবি কিছু প্রয়োজন? উত্তরটা এক কথায় হচ্ছে না। আপনার চিকিৎসা, আপনার শারীরিক চিকিৎসা আপনার কনফিডেন্সিয়াল ম্যাটার। এটা কেউ আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে না যে কি হয়েছে, কেন হয়েছে, কোনো প্রমাণ দেখাও। এক্ষেত্রে আপনি তাকে দরকার পড়লে বলতে পারেন যে না, আমি এটা দেখাতে বাধ্য নই। তাদের সে রাজি না হলে তাকে বলতে হবে যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি দয়া করে একটু কথা বলুন। এটা হচ্ছে ১ নম্বর। ২ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ইমপ্লান্টগুলো বার করা হবে না হবে না, এটাও বেশ জটিল ব্যাপার। যে সমস্ত অর্থোপেডিক চিকিৎসকরা বাচ্চাদের বেশি চিকিৎসা করেন তারা এটা আরো ভালো করে বলতে পারবেন। মোটামুটি বলছি যে হাড়ের যে অংশগুলোতে বৃদ্ধি হয়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হাড়ের এন্ডগুলো হয়, সেই রকম জায়গাতে যদি কোনো ইমপ্লান্ট থাকে সেটার হয়তো বার করার প্রয়োজন। কিন্তু তা যদি না হয়, হাড়ের মাঝামাঝি যদি কোনো ইমপ্লান্ট থাকে বাচ্চার বাড়ের সঙ্গে, সেটা সেরকম কোনো ব্যাড এফেক্ট নেই, অতএব সেক্ষেত্রে ইমপ্লান্ট বার করাটা খুব জরুরি কিছু নয়। তবে আবার বলবো, পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনরা এই বিষয়ে আরো বেটার বলবেন। আপনার বাচ্চার যদি শরীরে সত্যিই কোনো মেটালিক ইমপ্লান্ট থাকে, যারা একদম বাচ্চাদেরকে নিয়ে ডিল করেন তাদের সঙ্গে একবার পরামর্শ করুন। লাস্টলি যেটা খুব বেশিভাবে আমি ফেস করি যে এমআরআই করা যাবে না যাবে না, এবং এটা সত্যি একটা প্রবলেম।
এমআরআই এর ক্ষেত্রে বলতে হবে যে আপনারা জানেন যে যেখানেই এমআরআই করা হয় সেখানে বলা হয় শরীরে কোনো স্টিলের মেটেরিয়াল যেন না থাকে, যেমন সেটা আংটি হোক বা মেটালিক বেল্ট হোক বা যাই হোক, কিন্তু শরীরের ভেতরে যদি মেটাল থাকে তখন কি হবে। এভাবে বলছি, যদি মেটালটা আপনার ইমপ্লান্টটা টাইটেনিয়ামে তৈরি হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনার যে কোনো জায়গাতে আপনি এমআরআই করতে পারেন। প্রশ্নটা হচ্ছে যদি স্টিলের ইমপ্লান্ট থাকে, এবারে যদি সেই স্টিলের ইমপ্লান্ট শরীরের ভেতরে কোনো কারণে লুজ থাকে তাহলে অবশ্যই এমআরআই করা যাবে না, এবং সেক্ষেত্রে এটা কিন্তু আপনার দায়িত্ব যে যদি কোনো কারণে আপনার এমআরআই প্রয়োজন হয় ইমিডিয়েটলি সেই ডাক্তারবাবুকে বলা, বা যদি এমআরআই ওখানে ভুলক্রমে পৌঁছে যান টেকনিশিয়ানদের সঙ্গে সঙ্গে জানানো যে আমার শরীরে ভেতরে স্টিলের ইমপ্লান্ট আছে, এবং সেক্ষেত্রে তারা ডিসিশন নেবেন যে কি করবেন বা করবেন না। কারণ আপনার শরীরের ভেতরে যদি লুজ মেটালিক ইমপ্লান্ট থাকে সেটা এমআরআই এর স্ট্রং ম্যাগনেটের ছিটকে আপনার শরীর থেকে বেরিয়ে আসতে পারে এবং এমআরআই মেশিনটাকে ড্যামেজ করতে পারে। তো এই বিষয়টাতে আপনাকে কিন্তু বিশেষভাবে সচেতন হতে হবে। স্টিলের ইমপ্লান্ট যদি শরীরের অন্য জায়গাতে লাগানো থাকে এবং সেটা একদম সলিডভাবে লাগানো আছে, তাহলে শরীরের অন্যান্য অংশে এমআরআই করা যেতে পারে। স্টিল আপনার কিন্তু যেখানে এমআরআই হচ্ছে সেই সংস্থার যিনি টেকনিশিয়ান তাকে সেটা জানানো উচিত। রিজিডলি ফিক্সড ইমপ্লান্ট হাতে থাকলে, পায়ে বা স্পাইনে কোথাও যদি এমআরআই প্রয়োজন হয় সেক্ষেত্রে নর্মালি খুব একটা কোনো সমস্যা হয় না। কিন্তু বারবার বলবো, যে সংস্থার অধীনে এমআরআইটা হবে তাদেরকে এটা জানানোটা আপনার কর্তব্য। আমরা অন্তত এখন যখনই পেশেন্টদের শরীরে মেটালিক কোনো ইমপ্লান্ট লাগাই, ডিসচার্জ সামারিতে আমরা লিখে দিই যে সেখানে কি ধরনের ইমপ্লান্ট আছে, টাইটেনিয়ামের বা স্টিলের। কোনো কোনো ক্ষেত্রে এমআরআই যে সংস্থারা করবেন তারা সেই কাগজটা দেখতে চাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি দেখাবেন। এই ছিল আমার মূল বক্তব্য। তাহলে আসুন এবারে এটাকে একটু সামারি বা সংক্ষিপ্তসার করা যাক। এক, বিশেষ কোনো প্রয়োজন বা অসুবিধা না থাকলে শরীরে লাগানো মেটালিক অর্থোপেডিক ইমপ্লান্ট বার করার জন্য পেড়াপেড়ি করবেন না, এতে আপনার বিশেষ কোনো উপকার সাধন হচ্ছে না। দুই, কয়েকটা বিশেষ ইন্ডিকেশন যেমন অ্যালার্জি, ইনফেকশন বা লুজেনিং, এই তিনটে কন্ডিশন হলে মেটালিক ইমপ্লান্ট বার করতে হবে, সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর পরামর্শ মতো চলুন। তিন, এমআরআই এর ক্ষেত্রে যদি টাইটেনিয়ামের ইমপ্লান্ট শরীরে লাগানো থাকে তাহলে এমআরআই করা যাবে। যদি স্টিলের ইমপ্লান্ট লাগানো থাকে সেক্ষেত্রে এমআরআই প্রদানকারী সংস্থার যারা টেকনিশিয়ান থাকবেন তাদেরকে জানান এবং তারা যা অ্যাডভাইস করবেন সেই মতো চলুন। আজকের মতো এইটুকুই থাক। আমরা ভবিষ্যতে আবার এই ধরনের ছোটখাটো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।